নমস্কার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমি তোমাদেরকে সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই এলিট ইউটিউব চ্যানেলের ভূগোলের দ্বিতীয় অধ্যায়, যার নাম পৃথিবীর উৎপত্তি এবং ভূ অভ্যন্তরভাগ। তার আগে আমি তোমাদের একটা কথা বলি, যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর একটা কথা, যারা আমাদের এলিট অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করোনি তারা নিচের দেওয়া ডিসক্রিপশন বক্স থেকে আমাদের লিংক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আমাদের এলিট অ্যাপ্লিকেশনটিকে তোমরা ডাউনলোড করে নাও। এখানে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেই অধ্যায়ের সমস্ত নোটসপত্র, এমসিকিউ এবং সমস্ত যেগুলো আমরা আলোচনা হবে এই ক্লাসের মধ্যে তোমরা সমস্ত বিষয় ওখানে পেয়ে যাবে। তো চলো আজকে আমরা শুরু করি আমাদের ভূগোলের দ্বিতীয় অধ্যায়, যেটা হচ্ছে পৃথিবীর উৎপত্তি এবং ভূ অভ্যন্তরভাগ। তাহলে এই অধ্যায়টা যদি আমরা আলোচনা করতে গেলে আমাদের মনে অনেকটা প্রশ্ন আসবে যে পৃথিবীর উৎপত্তি কিভাবে হলো। আপনি এটা কিভাবে বলছেন যে পৃথিবীর উৎপত্তি হয়েছে? আপনি কি পৃথিবীর উৎপত্তি হতে দেখেছেন? আমি বলবো না, আমি পৃথিবীর উৎপত্তি হতে দেখিনি। আমি বিভিন্ন ভৌগোলিকগণ বা বিভিন্ন বিজ্ঞানীগণ পৃথিবীর উৎপত্তি সম্পর্কে যে মতবাদগুলি দিয়েছেন আমি তার উপর ভিত্তি করে বলছি যে পৃথিবী এরকম ভাবে উৎপত্তি হয়েছে। তাহলে তোমরা বলবে, স্যার বিজ্ঞানীগণ কি করে জানতে পারলো পৃথিবীর উৎপত্তি এরকম ভাবে হয়েছে? বিজ্ঞানীরা বিভিন্ন অনুমানের ভিত্তিতে বা বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে তারা বলেছেন যে পৃথিবী এরকম ভাবে সৃষ্টি হয়েছে। অর্থাৎ বিজ্ঞানীরাও একটা বিভিন্ন তথ্যের ভিত্তিতে তারা একটা অনুমান করছে যে আমাদের এই পৃথিবী এরকম ভাবে সৃষ্টি হয়েছে। তোমরা যেমন অনেক সময় তোমাদের বন্ধুর হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেখার পর অনেক জিনিস অনুমান করো, সেই রকম ভাবেও বিজ্ঞানীরা বিভিন্ন তথ্য আদান প্রদানের মাধ্যমে বা বিভিন্ন তথ্য পরীক্ষা নিরীক্ষা করার পরে বলেছেন যে পৃথিবীর উৎপত্তি এরকম ভাবে হয়েছে। এটা একটা ইন্টারেস্টিং টপিক। আমি আশা করবো তোমরা ভিডিওটা পুরোটাই শেষ পর্যন্ত দেখতে থাকবে। তাহলে চলো আমরা দেখে নিই এই অধ্যায়ে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব বা কি কি বিষয় পড়ব। প্রথমেই এই অধ্যায় সম্পর্কে জানতে গেলে আমাদেরকে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে হবে সেগুলি হচ্ছে নীহারিকা, গ্যালাক্সি ও মিল্কি ওয়ে সম্পর্কে একটা সাধারণ ধারণা। আমরা গ্যালাক্সি, নীহারিকা এবং মিল্কি ওয়ে সম্পর্কে একটা সাধারণ ধারণা নেব। তারপর হচ্ছে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত তথ্যসমূহ। আমাদের এই যে পৃথিবীর উৎপত্তি হলো সেই পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলো কয় প্রকারের সেগুলো আমরা এখানে জানবো। তারপরে হচ্ছে ইমানুয়েল কান্টের গ্যাসীয় মতবাদ। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য মতবাদ ইমানুয়েল কান্টের গ্যাসীয় মতবাদ। নেক্সট হচ্ছে জিন্স এবং জেফ্রির জোয়ারি মতবাদ। এটাও পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত আরেকটা মতবাদ, যেটা হচ্ছে জিন্স এবং জেফ্রির জোয়ারি মতবাদ। আর তারপরে হচ্ছে সর্বাধুনিক এবং সর্বজন গ্রাহ্য মতবাদটি, সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। অর্থাৎ পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত বিগ ব্যাং থিওরিতে কি বলা হয়েছে সেগুলো আমরা জানবো বা দেখবো। তো চলো আমরা প্রথম থেকেই শুরু করি এই অধ্যায় সম্পর্কে। প্রথমে আমরা দেখবো নীহারিকা সম্পর্কে। এই নীহারিকা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে নেবুলা। এই নীহারিকা শব্দটি এসেছে লাতিন শব্দ থেকে, যার অর্থ হচ্ছে কুয়াশা, বাষ্প বা ধোঁয়া। একে আমরা কুয়াশা, বাষ্প বা ধোঁয়া বলতে পারি। নেবুলা বা নীহারিকা জিনিসটা কি? এই নেবুলা বা নীহারিকা জিনিসটা হচ্ছে বিভিন্ন প্রকার ধূলিকণা এবং গ্যাসের সমন্বয়। বিভিন্ন প্রকার ধূলিকণা এবং গ্যাসের সমন্বয়ে একটা গঠিত হচ্ছে মেঘ, যার নাম হচ্ছে নীহারিকা। এই নীহারিকাগুলো মূলত হাইড্রোজেন এবং হিলিয়ামের সমন্বয়ে গঠিত। দেখো এখানে লেখা আছে হাইড্রোজেন এবং হিলিয়াম। তো তোমাদের শর্ট প্রশ্নে আসতে পারে যে নীহারিকা কোন কোন উপাদান দিয়ে গঠিত? তো উত্তর হবে হাইড্রোজেন এবং হিলিয়ামের সমন্বয়ে নীহারিকা গঠিত। আমরা রাতের আকাশে যদি তাকাই তাহলে পূর্ব থেকে পশ্চিম দিকে এক ধরনের ঘূর্ণমান জ্বলন্ত জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে নীহারিকা। নীহারিকা হচ্ছে রাতের আকাশে সাদা উজ্জ্বল এক ধরনের পদার্থ যেগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে ঘূর্ণয়মান। এটাই গেল নীহারিকা। তো এবার আমরা দেখব গ্যালাক্সি সম্পর্কে। গ্যালাক্সি জিনিসটা কি? গ্যালাক্সি জিনিসটা হচ্ছে বিভিন্ন ধরনের নক্ষত্র, নীহারিকা, ধূলিকণা ইত্যাদির সমন্বয়ে গঠিত একটা সমাবেশ। এবার ধরো আমাদের যেমন গ্রাম গড়ে ওঠে কি নিয়ে? আমাদের গ্রাম গড়ে উঠছে বিভিন্ন প্রকার বাড়ি, রাস্তাঘাট, দোকানপাট ইত্যাদি নিয়ে যেমন একটা আমাদের গ্রাম গড়ে উঠছে, ঠিক সেই রকমই এই বিভিন্ন ধরনের নীহারিকা, নক্ষত্র, মেঘ, ধূলিকণা ইত্যাদির সমন্বয়ে গড়ে উঠছে গ্যালাক্সি। গ্যালাক্সিটাকে তোমরা একটা গ্রামের সঙ্গে তুলনা করে দেখো। গ্রামে যেমন একটা গ্রাম গড়ে উঠছে কিভাবে? একটা গ্রাম গড়ে উঠছে বিভিন্ন প্রকার বাড়ি ঘর, লোকজন, রাস্তাঘাট, বিভিন্ন প্রকার পাড়ার মোড় ইত্যাদি নিয়ে একটা গ্রাম গড়ে উঠছে। সেই রকম ভাবেই একটা গ্যালাক্সি গড়ে উঠছে বিভিন্ন ধরনের নীহারিকা, নক্ষত্র, ধূলিকণা ইত্যাদি জিনিস নিয়ে গড়ে উঠছে, সেটা হচ্ছে গ্যালাক্সি। এই গ্যালাক্সি বিভিন্ন প্রকারের হয়,
যেমন ধরো সর্পিলাকার হয়। সর্পিলাকার বলতে কি বোঝায়? সর্পিলাকার বলতে বোঝায় অনেকটা স্প্রিং এর মতো প্যাঁচানো। আবার এই গ্যালাক্সি উপবৃত্তাকার হয়, এরকম ভাবে উপবৃত্তাকার হতে পারে। আবার হতে পারে অনিয়মিত আকার, অর্থাৎ গ্যালাক্সির কোনো নির্দিষ্ট আকৃতি থাকবে না। আমরা যেমন আমাদের এলাকাতে অনেক রকম গ্রাম দেখতে পাই, সেই রকম ভাবেই এই মহাবিশ্বে বা মহাকাশের মধ্যে আমরা 12,500 কোটি গ্যালাক্সি রয়েছে অনুমান করা যেতে পারে। তো গ্যালাক্সির পরিমাণ কিন্তু একটা বিশাল। যে তোমরা এখানে ছবিটা দেখছো একটা গ্যালাক্সির, সেই গ্যালাক্সি মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার পরিমাণ একটা অজস্র। আমাদের এই এলাকার মধ্যে আমরা যেমন অনেক ছোট বড় গ্রাম দেখতে পাই, তেমনি এই আমাদের মহাবিশ্বে এরকম প্রচুর পরিমাণে গ্যালাক্সি রয়েছে, যার পরিমাণ প্রায় বা যার সংখ্যা প্রায় 12,500 কোটি অনুমান করা যায়। মহাবিশ্বে আমরা যেমন দেখলাম 12,500 কোটি গ্যালাক্সি রয়েছে, সেই রকম 500 কোটি গ্যালাক্সির মধ্যে কিন্তু একটা গ্যালাক্সিতে আমাদের এই সৌরজগৎ অবস্থান করছে, যেখানে আমাদের সূর্য থাকছে। সেই গ্যালাক্সিটাকে আমরা বলছি আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে। যেমন ধরো বিভিন্ন ধরনের গ্রাম রয়েছে, বিভিন্ন ধরনের গ্রামের মধ্যে তুমি যে গ্রামটাতে বাস করছো সেই গ্রামের একটা নির্দিষ্ট নাম আছে। সেই রকমই আমাদের যে সৌরজগৎটা যে গ্যালাক্সির মধ্যে পড়ছে সেটাকে আমরা বলছি আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে। তো পরীক্ষায় যদি শর্ট প্রশ্ন আসে যে আমরা যে গ্যালাক্সিতে বাস করছি বা আমাদের সূর্য কোন গ্যালাক্সির অন্তর্গত, সেটা হবে মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা গ্যালাক্সির অন্তর্গত। অর্থাৎ আমরা যে গ্যালাক্সিতে বাস করছি সেই গ্যালাক্সিটার আমরা নাম দিয়েছি আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে। যেমন তুমি যে গ্রামে বাস করো সেই গ্রামের একটা নির্দিষ্ট নাম রয়েছে, তেমনি আমাদের সৌরজগৎ যে গ্যালাক্সির মধ্যে থাকছে সেই গ্যালাক্সির আমরা নাম দিয়েছি আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা গ্যালাক্সির কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো কি কি? প্রথমে হচ্ছে আমাদের যে আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে সেটা অনেকটা সর্পিলাকার হয়, অর্থাৎ স্প্রিং এর মতো প্যাঁচানো, এরকম ভাবে এই আকৃতিটা। আমাদের আকাশগঙ্গার আকৃতি কেমন? আমাদের আকাশগঙ্গার আকৃতি তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন এইরকম সর্পিলাকার। অর্থাৎ যদি বলে যে আমাদের আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে আকাশগঙ্গার আকৃতি কেমন, সেটা হবে সর্পিলাকার। তারপরে দেখি 2 নম্বর হচ্ছে আমাদের যে মিল্কি ওয়ে বা গ্যালাক্সিতে আমরা বাস করছি সেই আকাশগঙ্গা গ্যালাক্সিতে আমরা আনুমানিক 20,000 কোটি তারা দেখতে পাই। যেমন সেই 20,000 কোটি তারাগুলোর সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে। যেমন তোমরা এখানে একটা তারা দেখতে পাচ্ছ, এখানে একটা তারা দেখতে পাচ্ছ, সেই রকম আনুমানিক 20,000 কোটি তারা নিয়ে আমাদের এই গ্যালাক্সি বা আকাশগঙ্গা গঠিত হয়েছে। বা আমরা বলতে পারি যে আনুমানিক 20,000 কোটির তারা সমাবেশ আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে লক্ষ্য আমরা করি। যেমন সূর্য আমাদের একটা নক্ষত্র, সেই রকমই সূর্যের মতোই আরো অনেক, হয়তো সূর্যের থেকে বেশি উজ্জ্বল হতে পারে বা সূর্যের থেকে কম উজ্জ্বল হতে পারে, এরকম অনেক তারা বা নক্ষত্রের সমাবেশ আমরা আমাদের এই গ্যালাক্সিতে দেখতে পাই। আমরা যেমন দেখলাম আনুমানিক 20,000 কোটি নক্ষত্র বা তারা নিয়ে আমাদের এই আকাশগঙ্গা গ্যালাক্সি গঠিত হয়েছে, সেই রকমই একটা নক্ষত্র আমাদের সূর্য কিন্তু এই আকাশগঙ্গা গ্যালাক্সির অন্তর্গত। তো তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে সূর্য কোন গ্যালাক্সির অন্তর্গত, তার উত্তর হবে সূর্য আকাশগঙ্গা গ্যালাক্সির অন্তর্গত বা আকাশগঙ্গা গ্যালাক্সির অন্তর্গত একটা নক্ষত্র নাম কি, সেটা হবে সূর্য। আমরা যেমন দেখতে পেলাম আমাদের মহাবিশ্বে 12,500 কোটি গ্যালাক্সি রয়েছে। যেমন ধরো এখানে কিছু গ্যালাক্সি, এখানে কিছু গ্যালাক্সি, এরকম ভাবে 12,500 কোটি গ্যালাক্সির মধ্যে আমাদের যে গ্যালাক্সিটা রয়েছে আকাশগঙ্গা, সেই আকাশগঙ্গার একটা নিকটতম গ্যালাক্সি রয়েছে। আকাশগঙ্গা এটা ধরো আমাদের আকাশগঙ্গা গ্যালাক্সি, সেই আকাশগঙ্গা গ্যালাক্সির একটা নিকটতম গ্যালাক্সি রয়েছে। এটা সেই নিকটতম গ্যালাক্সির নাম কি? সেই নিকটতম গ্যালাক্সির নাম হচ্ছে অ্যান্ড্রোমিডা। তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে আকাশগঙ্গা গ্যালাক্সি রয়েছে সেই আকাশগঙ্গা গ্যালাক্সির নিকটতম গ্যালাক্সির নাম কি? সেই আকাশগঙ্গা গ্যালাক্সির নিকটতম গ্যালাক্সির নাম হচ্ছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। তো এটা ছিল আমাদের গ্যালাক্সি সম্পর্কে সাধারণ ধারণা। এবার আমরা পৃথিবীর উৎপত্তি সম্পর্কে বিভিন্ন যে মতবাদগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলোকে আমরা 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ধ্রুপদী মতবাদ, একটা হচ্ছে আধুনিক মতবাদ। তো ধ্রুপদী মতবাদটা কি সেটা আমরা এবার দেখব। ধ্রুপদী মতবাদ হচ্ছে সেই সমস্ত মতবাদ যে মতবাদগুলো পৃথিবীর উৎপত্তি সম্পর্কে আগে দেয়া হয়েছিল, অর্থাৎ বহু প্রাচীনকালের পুরনো যে সমস্ত মতবাদ, যে মতবাদে বলা হতো যে পৃথিবীর উৎপত্তি এরকম ভাবে হলো বা এরকম ভাবে হতে পারে, এই সমস্ত মতবাদ, অর্থাৎ যে মতবাদগুলো পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যেগুলো প্রাচীনকালে দেয়া হতো, অর্থাৎ পৃথিবীর উৎপত্তি সম্পর্কে যে মতবাদগুলো আমরা বহু প্রাচীনকালে দেখতে পেতাম, বর্তমান যুগে তার গ্রহণযোগ্যতা অতটা পরিমাণে নেই, সেটা হচ্ছে আমাদের ধ্রুপদী মতবাদ। তাহলে ধ্রুপদী মতবাদের অন্তর্গত কিছু কিছু মতবাদগুলো রয়েছে, সেগুলো হচ্ছে কান্টের গ্যাসীয় মতবাদ, যেটা তোমরা এই অধ্যায়ে পড়বে। এই অধ্যায়ে বিশেষ করে
আলোচনা করা যাবে, কান্টের গ্যাসীয় মতবাদ। তারপরে হচ্ছে ল্যাপলাসের নীহারিকা মতবাদ, আরেকজন বিজ্ঞানী ল্যাপলাস তিনি যে মতবাদটি দিয়েছেন সেই নীহারিকা মতবাদ, এটা ধ্রুপদী মতবাদের অন্তর্গত। তারপরে হচ্ছে চেম্বারলিন এবং মুল্টনের গ্রহাণু মতবাদ, এটাও কিন্তু একটা প্রাচীনতম মতবাদের মধ্যে পড়ছে। তো এবার আমরা দেখব ইমানুয়েল কান্টের গ্যাসীয় মতবাদ সম্পর্কে। ইমানুয়েল কান্ট ছিলেন একজন জার্মান দার্শনিক, যিনি 1755 খ্রিস্টাব্দে তার দ্য জেনারেল ন্যাচারাল হিস্ট্রি অ্যান্ড দ্য থিওরি অফ হেভেন নামক পুস্তকে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত তার যে গ্যাসীয় মতবাদ সেই মতবাদটি প্রকাশ করেন। তাহলে ইমানুয়েল কান্ট কত সালে তার মতবাদটি প্রকাশ করলো? ইমানুয়েল কান্ট 1755 খ্রিস্টাব্দে কোন গ্রন্থে? দ্য জেনারেল ন্যাচারাল হিস্ট্রি অ্যান্ড দ্য থিওরি অফ হেভেন নামক গ্রন্থে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত গ্যাসীয় মতবাদটি প্রকাশ করলো। তিনি যে মতবাদটি প্রকাশ করলেন সেই মতবাদটি মূলত নিউটনের মাধ্যাকর্ষণ বল এবং ঘূর্ণয়ন গতির সঠিক নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তাহলে ইমানুয়েল কান্টের যে মতবাদ, সে মতবাদের মূল ভিত্তি কি ছিল? তার মতবাদের মূল ভিত্তি ছিল মাধ্যাকর্ষণ বল এবং ঘূর্ণয়ন গতির সঠিক নীতি, তার উপর ভিত্তি করে তিনি তার মতবাদটি প্রকাশ করেন। এই ইমানুয়েল কান্টের যে থিওরিটি দিয়েছিলেন গ্যাসীয় মতবাদ তত্ত্ব, সেই গ্যাসীয় মতবাদ তত্ত্বের তিনি কোন কোন বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন বা এই তত্ত্বের মূল বক্তব্যগুলো কি কি সেগুলো আমরা এক এক করে জানবো। এই তত্ত্বের মূল বক্তব্যে বলা হয় শীতল এবং গতিহীন মেঘপুঞ্জের অবস্থান। আমরা বর্তমানে আমাদের যে সৌরজগৎ দেখতে পাচ্ছি সেই সৌরজগতের অবস্থান কিন্তু অতি প্রাচীনকালে এরকম ছিল না, তার জায়গায় ছিল অতি প্রাকৃতিক উপায়ে সৃষ্ট শীতল এবং গতিহীন মেঘপুঞ্জের অবস্থান, অর্থাৎ শীতল এবং গতিহীন। কান্ট কি বলছেন? কান্ট তার তত্ত্বে বলছেন আমাদের এই মহাবিশ্বের শুরুতে ছিল এক শীতল এবং গতিহীন মেঘপুঞ্জের অবস্থান, যেগুলো ছিল শীতল এবং গতিহীন, অর্থাৎ তাদের মধ্যে কোনো গতি ছিল না, তারা মুভমেন্ট করতে পারছিল না। ধীরে ধীরে কি হলো? এই শীতল এবং গতিহীন মেঘপুঞ্জগুলোর মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি হলো। শীতল এবং গতিহীন যে মেঘপুঞ্জগুলো ছিল সেই শীতল এবং গতিহীন মেঘপুঞ্জগুলোর মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি হলো। সংঘর্ষের ফলে কি হলো? শীতল এবং গতিহীন মেঘপুঞ্জগুলোর মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পাওয়ার ফলে তাদের মধ্যে তাপ সৃষ্টি হলো এবং সেই তাপের ফলে তাদের মধ্যে একটা ঘূর্ণয়নের বেগের সৃষ্টি হলো। অর্থাৎ সেই মেঘপুঞ্জগুলো যেগুলো ছিল, যেগুলো প্রথমে শীতল এবং গতিহীন অবস্থায় ছিল, সেগুলোর মধ্যে সংঘর্ষ বাঁধলো। সংঘর্ষ বাঁধার ফলে তাদের মধ্যে তাপ এবং ঘূর্ণয়নের সৃষ্টি হলো। অর্থাৎ যে গ্যাসীয় মেঘপুঞ্জগুলো প্রথমে শীতল অবস্থায় ছিল সেগুলো তাপ জেনারেট হলো, তাপ জেনারেট হওয়ার ফলে সেগুলো ঘূর্ণয়ন শুরু করলো, অর্থাৎ এরকম ভাবে সেগুলো ঘুরতে লাগলো। মেঘপুঞ্জগুলোর মধ্যে তাপ এবং ঘূর্ণয়নের সৃষ্টি হওয়ার ফলে কি হচ্ছে? মেঘপুঞ্জগুলোর মধ্যে তাপ এবং ঘূর্ণয়নের সৃষ্টি হওয়ার ফলে তাদের মধ্যে একটা আকৃতি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে আকৃতির ব্যাপক বিস্তার ঘটছে এবং ঘূর্ণয়নের যে বেগ, সেই বেগের পরিমাণটাও কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকলো। এই ঘূর্ণয়ন বেগ বৃদ্ধি পাওয়ার ফলে একটা কেন্দ্র বহির্মুখী বল সৃষ্টি হলো। কেন্দ্র বহির্মুখী বল জিনিসটা কি? কেন্দ্র বহির্মুখী বল বলতে বোঝাচ্ছে যে কেন্দ্র থেকে বাইরের দিকে একটা বল প্রয়োগ করছে। যেমন ধরো আমি কোনো একটা জিনিসকে ঘোরাচ্ছি, এরকম ভাবে ঘোরাতে ঘোরাতে এখানে দুই রকম বল কাজ করছে, একটা কেন্দ্রমুখী বল, একটা কেন্দ্র বহির্মুখী বল। কেন্দ্রমুখী বল কি করবে? কেন্দ্র বহির্মুখী বল জিনিসটাকে সামনে ভেতরের দিকে টানবে, আর কেন্দ্র বহির্মুখী বল বাইরের দিকে কাজ করবে। কেন্দ্র বহির্মুখী বল বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে? কেন্দ্র বহির্মুখী বল বৃদ্ধি পাওয়ার ফলে এখান থেকে কিছু পদার্থ বাইরে ছিটকে বেরিয়ে যেতে থাকলো, অর্থাৎ কিছু অংশ বাইরে বেরিয়ে যেতে শুরু করে দিল। এবার যে অংশটা পড়ে থাকলো মাঝখানে, সেই অংশটা থেকে সৃষ্টি হলো আমাদের এই সূর্য। অর্থাৎ কেন্দ্র বহির্মুখী বল বৃদ্ধি পাওয়ার ফলে কিছু অংশ বাইরে ছিটকে গেল, মাঝখানে যে অংশটা পড়ে থাকলো সেটা হচ্ছে আমাদের সূর্য। এবার যে অংশগুলো বাইরে বেরিয়ে গেল সেগুলো কি হলো? যে অংশগুলো বাইরে বেরিয়ে গেল সেখান থেকে সৃষ্টি হলো আমাদের এই গ্রহ। অর্থাৎ দেখো, কেন্দ্র বহির্মুখী বল বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছিল? কেন্দ্র বহির্মুখী বল বৃদ্ধি পাওয়ার ফলে এখান মাঝখান থেকে কিছু অংশ বাইরে ছিটকে বেরিয়ে যেতে থাকছিল। বাইরে ছিটকে বেরিয়ে যাওয়া অংশগুলো থেকে সৃষ্টি হচ্ছে গ্রহ, আর মাঝখানে যে অংশটা পড়ে থাকলো সেটা হচ্ছে সূর্য। এবার কি হচ্ছে? এবার হচ্ছে গ্রহ থেকে উপগ্রহের সৃষ্টি হচ্ছে। গ্রহ থেকে উপগ্রহের কিভাবে সৃষ্টি হচ্ছে? যে অংশগুলো মাঝখান থেকে বাইরে বেরিয়ে ছিটকে বেরিয়ে গেছিল সেগুলো ছিল ঘূর্ণয়মান, সেগুলো এরকম ভাবে ঘুরতে 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 ঘুরছিল। এরকম ভাবে ঘুরতে ঘুরতে সেই অংশগুলো থেকে কিন্তু কিছু পদার্থ বাইরে ছিটকে বেরিয়ে যায়। এবার
সেই ঘূর্ণমান বস্তু থেকে যে অংশগুলো বাইরে বেরিয়ে গেল সেগুলো হচ্ছে আমাদের এই উপগ্রহ। এরকম ভাবে গ্রহ থেকে উপগ্রহর সৃষ্টি হলো। তাহলে আমরা কান্টের মতবাদে কি দেখলাম? কান্টের মতবাদে আমরা প্রথমে দেখলাম একটা শীতল এবং গতিহীন মেঘপুঞ্জের অবস্থান ছিল। শীতল এবং গতিহীন মেঘপুঞ্জগুলোর মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি হলো। সংঘর্ষ সৃষ্টি হওয়ার ফলে তাদের মধ্যে তাপ বৃদ্ধি পেল এবং ঘূর্ণায়নের বেগটা বৃদ্ধি পেল। ঘূর্ণায়ন বেগ বৃদ্ধি পাওয়ার ফলে ঘূর্ণায়ন বেগের পরিমাণ একটা সময় এমন একটা পরিমাণে বৃদ্ধি পেল যে সেখান থেকে কিছু অংশ বাইরে ছিটকে বেরিয়ে গেল কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে। মাঝখানে যে অংশটা পড়ে থাকলো সেখান থেকে সৃষ্টি হলো সূর্য, এবং যে অংশগুলো ছিটকে বাইরে বেরিয়ে এসেছিল সেখান থেকে সৃষ্টি হলো আমাদের গ্রহ। এবার গ্রহ থেকেও পরবর্তীকালে কিছু অংশ ছুটকে বেরিয়ে এসে সৃষ্টি হলো আমাদের এই উপগ্রহ। এটাই ছিল কান্টের গ্যাসীয় মতবাদ। কান্ট যে মতবাদটি প্রকাশ করলো সেই মতবাদের তো কিছু গুরুত্ব থাকবে। মানে কান্ট প্রথম মতবাদটি প্রকাশ করেছিল, এই মতবাদের গুরুত্ব কিন্তু বিশাল রয়েছে। এই মতবাদের গুরুত্ব কি? এই মতবাদের গুরুত্বগুলো আমরা এক এক করে জানবো। সেটা হচ্ছে সহজ সরল মতবাদ। কান্ট দেখো প্রথম তার মতবাদটি প্রকাশ করেন। এর আগে কিন্তু কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা করতে পারেননি বা বৈজ্ঞানিকরা বলেননি যে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে। কান্টই প্রথম বিজ্ঞানী যিনি তার মতবাদটিকে সহজ সরল ভাষায় প্রকাশ করেন, যেটা সকলেরই বোধগম্য হয়, অর্থাৎ সকলেই বুঝতে পারে যে কান্ট কিভাবে কি বোঝাতে চাইছেন তার মতবাদে। অর্থাৎ তার মতবাদটি ছিল একটা সহজ সরল মতবাদ, যে মতবাদটি সকলের বোধগম্য হচ্ছে। তাই এই মতবাদটির প্রথমে দিকে একটা জনপ্রিয়তা ছিল। তারপরে কি? বৈজ্ঞানিক ভিত্তি সংক্রান্ত মতবাদ, অর্থাৎ তিনি নিউটনের মাধ্যাকর্ষণ বল এবং ঘূর্ণায়ন বেগের উপর ভিত্তি করে তার এই তত্ত্বটি প্রকাশ করেছিলেন, যার একটা বৈজ্ঞানিক ভিত্তি ছিল। নেক্সট কি? নেক্সট হচ্ছে অন্যান্য মতবাদের সূত্রবাহক। দেখো কান্ট কিন্তু প্রথম তার মতবাদটি প্রকাশ করেছিল। এর আগে কিন্তু কোনো বিজ্ঞানীরা পৃথিবীর উৎপত্তি কিভাবে হয়েছে সে সম্পর্কে ব্যাখ্যা করতে পারেননি। অর্থাৎ তিনি একটা ভিত্তি স্থাপন করলো, যে পরবর্তীকালে বিজ্ঞানীরা কান্টের এই মতবাদ থেকে কিন্তু আরো অনেক মতবাদ সৃষ্টি করতে লাগলো। অর্থাৎ তারা কান্টের মতবাদকে ভিত্তি হিসেবে ব্যবহার করলো। যেমন কোনো কিছু, ধরো আমরা কেউ কিছু জানি না যে কেমন করে কোনো জিনিসটা ঘটলো বা কেমন করে কোনো জিনিসটা সৃষ্টি হলো। এবার কেউ ধরো সেই জিনিসটা আবিষ্কার করে নিল, তারপর থেকে কিন্তু ওই জিনিসের ধীরে ধীরে সংযোজন হতে থাকে। অর্থাৎ কান্ট প্রথম বলেছিলেন কিভাবে আমাদের পৃথিবীর সৃষ্টি হয়েছে। তারপরে কিন্তু আরো বিজ্ঞানীগণ কান্টের মতবাদকে ভিত্তি করে পৃথিবী কিভাবে সৃষ্টি হতে পারে সেই সম্পর্কে ব্যাখ্যা দিয়েছিলেন। তাই আমরা বলতে পারি যে কান্টের মতবাদ হচ্ছে অন্যান্য মতবাদের সূত্রবাহক। যেমন ল্যাপলাসের নীহারিকা মতবাদটিও কিন্তু কান্টের মতবাদ থেকে সৃষ্টি হয়েছিল। কান্ট যে মতবাদটি প্রকাশ করলো এই মতবাদটি কিন্তু বিজ্ঞানী মহলে বিশেষ ছাড়া ফেললো। কিন্তু পরবর্তীকালে কান্টের মতবাদেরও কিছু সমালোচনা, অর্থাৎ বিভিন্ন বিজ্ঞানীগণ কান্টের মতবাদের ভুল ধরতে শুরু করে দিল। অর্থাৎ কান্ট যে পৃথিবী কিভাবে সৃষ্টি হতে পারে বলেছেন সে সম্পর্কে কিন্তু বিজ্ঞানীরা এটা মেনে নিলেন না, যে কান্ট যেভাবে বলছে কান্ট কি ঠিক বললো না কান্ট ঠিক বলেনি। অর্থাৎ কান্টের মতবাদটার অনেকে সমালোচনা করতে লাগলো। কান্টের মতবাদের সমালোচনার দিকগুলো আমরা দেখব। তো কান্টের মতবাদের বিভিন্ন বিজ্ঞানীরা সমালোচনা শুরু করে দিল। কান্ট যে বলছে একটা গ্যাসীয় মেঘপুঞ্জ ছিল শীতল এবং গতিহীন অবস্থায়, এই শীতল এবং গতিহীন মেঘপুঞ্জের অবস্থানটা কোথা থেকে এলো? যে আমি বললাম যে একটা শীতল এবং গতিহীন মেঘপুঞ্জ ছিল, সেই শীতল এবং গতিহীন মেঘপুঞ্জটা কোথা থেকে এলো সে সম্পর্কে কিন্তু কান্ট ব্যাখ্যা করতে পারেনি। কান্ট বলেছেন যে সৃষ্টির আদি পর্বে একটা শীতল এবং গতিহীন মেঘপুঞ্জ অবস্থান করত, যেখান থেকে আমাদের সৌরজগতের সৃষ্টি হয়েছে। কিন্তু এই শীতল এবং গতিহীন মেঘপুঞ্জটা কোথা থেকে এলো সেটা সম্পর্কে কিন্তু কান্ট বলেননি। তাই বিজ্ঞানীরা বলেন যে কান্ট তো ঠিকভাবে, তাই বিজ্ঞানীরা মনে করেন যে এই তত্ত্বটা ভুল। অর্থাৎ তারা এই মতবাদের সমালোচনা শুরু করেন, যেখানে কান্ট বলতেই পারছেন না যে এই যে গ্যাসীয় মেঘপুঞ্জটা কোথা থেকে এলো বা এর সৃষ্টির উৎস কি সে সম্পর্কে তিনি সঠিক কোনো ধারণা দিতে পারেননি। তারপরে হচ্ছে নিউটনের মাধ্যাকর্ষণ তত্ত্বের সঠিক ব্যাখ্যা লঙ্ঘন। নিউটনের প্রথম সূত্রতে বলা হয়েছে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে। কিন্তু সেই যে গ্যাসীয় পুঞ্জগুলো ছিল, গ্যাসীয় মেঘপুঞ্জগুলো ছিল, সেই গ্যাসীয় মেঘপুঞ্জগুলোর মধ্যে কিভাবে একটা মাধ্যাকর্ষণ জনিত টানের সৃষ্টি হলো সে সম্পর্কে কিন্তু তিনি সঠিক ব্যাখ্যা দিতে পারেননি, যে কিভাবে একটা গ্যাসীয় মেঘপুঞ্জের সঙ্গে একটা গ্যাসীয় মেঘপুঞ্জের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হতে পারে। তাই এটাও পরবর্তীকালে সমালোচিত হয়। নেক্সট হচ্ছে কৌণিক ভরবেগের নীতি অমান্য। তিনি বলেছিলেন যে গ্যাসীয় মেঘপুঞ্জের আকৃতি যত বৃদ্ধি পেতে থাকে, দেখো গ্যাসীয় মেঘপুঞ্জের আকৃতি যত বৃদ্ধি পেতে থাকবে তার ঘূর্ণায়ন বেগও কিন্তু তত বৃদ্ধি পেতে থাকবে। কিন্তু এই তত্ত্ব কৌণিক ভরবেগের নীতি অমান্য করে। কেমন করে? যেমন আমি কোনো একটা মাঠে দৌড়াবো, তো আমি যদি দৌড়ার স্পিডটা আমার বাড়াতে চাই, আমি যদি আমার হাতটাকে এরকম ভাবে ছড়িয়ে দিয়ে দৌড়াতে থাকি আমি কিন্তু স্পিড পাবো না। আমার স্পিড পাওয়ার জন্য আমার আয়তনটাকে একটু কমাতে হবে, এরকম ভাবে আমাকে একটা সংকুচিত করতে হবে, অর্থাৎ তারপরে আমি আমার স্পিডটা পাবো। অর্থাৎ এখানে এটাই বলছে যে কোনো
বস্তুর আকৃতি বা আয়তন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তার কিন্তু ঘূর্ণন বেগ বৃদ্ধি পেতে পারে না, এটা কৌণিক ভরবেগের নীতি অমান্য করেছিল। তো কান্ট বলেছেন যে মেঘপুঞ্জের আকৃতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার মধ্যে ঘূর্ণন বেগ বৃদ্ধি পায়, কিন্তু এটা তো ভুল, এটা তো কৌণিক ভরবেগের নীতি অমান্য করছে। তাই বিজ্ঞানীরা অনেকে বলেন যে না, কান্ট যে মতবাদটি দিয়েছেন সেটি অনেক ক্ষেত্রে সঠিক নয়। তো এটাই ছিল কান্টের গ্যাসীয় মতবাদ। তো কান্টের গ্যাসীয় মতবাদের সমালোচনাতে আমরা কি কি জিনিস দেখতে পেলাম যে মেঘপুঞ্জের উৎস, অর্থাৎ কান্ট মেঘপুঞ্জের সঠিক উৎস কি সে সম্পর্কে বলতে পারেননি, অর্থাৎ মেঘপুঞ্জটা কোথা থেকে এলো, এর উৎস কি সে সম্পর্কে কান্ট কিছু সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারেননি। তারপরে হচ্ছে নিউটনের মধ্যাকর্ষণ সূত্র, তিনি নিউটনের মধ্যাকর্ষণ সূত্রেরও সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। আর একটা হচ্ছে কৌণিক ভরবেগের নীতি অমান্য, অর্থাৎ তিনি যে কৌণিক ভরবেগের কথা বলেছেন সেটি কিন্তু বাস্তবে সত্য নয়। এটাই ছিল কান্টের গ্যাসীয় মতবাদ তত্ত্ব। এবার আমরা আলোচনা করব বিজ্ঞানী জেমস জিন্স এবং হ্যারল্ড জেফ্রির জোয়ারি মতবাদ সম্পর্কে। এই জোয়ারি মতবাদটা প্রথম দেন বিজ্ঞানী জেমস জিন্স 1919 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে স্যার হ্যারল্ড জেফ্রি জিন্স যে মতবাদটি দিয়েছিল সেই মতবাদের কিছু সংশোধন করেন 1929 খ্রিস্টাব্দে। তো এখানে তোমরা সালটা খুব ভালো করে মনে রাখো। জেমস জিন্স তার মতবাদটি প্রকাশ করেন 1919 খ্রিস্টাব্দে এবং পরবর্তীকালে জেমস জিন্স প্রদত্ত যে মতবাদ সেই মতবাদের কিছু সমালোচনা করেন স্যার হ্যারল্ড জেফ্রি 1929 খ্রিস্টাব্দে। এবার আমরা দেখব বিজ্ঞানী জেমস জিন্স তার যে জোয়ারি মতবাদটি দেন সে সম্পর্কে আমরা আলোচনা করব। বিজ্ঞানী জেমস জিন্স কত সালে তার মতবাদটি দেন? বিজ্ঞানী জেমস জিন্স 1919 খ্রিস্টাব্দে তার যে জোয়ারি মতবাদটি দেন সেই জোয়ারি মতবাদের মূল বক্তব্য কি ছিল সেগুলো নিয়ে আমরা এক এক করে আলোচনা করব। জোয়ারি মতবাদে বলা হচ্ছে যে আমাদের যে সৌরজগৎটা সৃষ্টি হয়েছে সেই সৌরজগৎ গঠিত হয়েছে দুটি নক্ষত্রের দ্বারা, একটা হচ্ছে আদিম সূর্য আর একটা হচ্ছে অনুপ্রবেশকারী নক্ষত্র। যেখানে আদিম সূর্যটির আয়তনের তুলনায় অনুপ্রবেশকারী নক্ষত্রটির আয়তন ছিল বিশাল। এখানে তোমরা দেখতে পাচ্ছ আদিম সূর্য যেটা রয়েছে সেটা হচ্ছে আয়তনে ছোট, আর অনুপ্রবেশকারী নক্ষত্র যেটা রয়েছে সেটা হচ্ছে আয়তনে বিশাল। এই আদিম সূর্যটি নিজ অক্ষের চারিদিকে ঘুরপাক খাচ্ছিল। এই আদিম সূর্য যেটা আছে এখানে, এই আদিম সূর্যটা নিজ অক্ষের চারিদিকে ঘুরপাক খাচ্ছিল। আর কি হচ্ছিল, এই যে অনুপ্রবেশকারী নক্ষত্রটা আছে সেই অনুপ্রবেশকারী নক্ষত্রটা ধীরে ধীরে আদিম সূর্যের দিকে অগ্রসর হতে শুরু করে দিল। এবার কি হচ্ছে, যে অনুপ্রবেশকারী নক্ষত্রটা আদিম সূর্যের দিকে অগ্রসর হতে শুরু করে দিল। অগ্রসর হওয়ার ফলে কি হচ্ছে, অগ্রসর হওয়ার ফলে এই যে আদিম সূর্যটা ছিল সেই আদিম সূর্যের দিকে একটা স্ফীতি ঘটছে। যেমন আমাদের সামনে যদি বা আমার সামনে যদি একটা লম্বা চওড়া বিশাল আয়তনের লোক চলে আসে আমি কিন্তু ভয় পেয়ে যাব। সেই রকমই এই আদিম সূর্য যেটা ছিল সেই আদিম সূর্যের যত কাছে এই অনুপ্রবেশকারী নক্ষত্রটা যেতে শুরু করে দিল, সেই আদিম সূর্যের দেহে একটা স্ফীতি ঘটলো। স্ফীতি ঘটার ফলে কি হচ্ছে, স্ফীতি ঘটার ফলে সেখান থেকে একটা জিনিস বাইরে বেরিয়ে চলে আসছে। অনুপ্রবেশকারী নক্ষত্রটা যতই আদিম সূর্যের দিকে যেতে শুরু করে দিল ততই ওই সূর্যের দেহ থেকে একটা স্ফীতি ঘটলো, যার ফলে একটা জিনিস বাইরে বেরিয়ে এলো। এই জিনিসটাকে আমরা বলছি ফিলামেন্ট, এবং সেই অনুপ্রবেশকারী নক্ষত্রটা কিন্তু সেখান থেকে প্রস্থান করে গেল। তো এখানে আমরা কি দেখলাম, আমরা এই জোয়ারি মতবাদে দেখলাম যে আমাদের এই সৌরজগৎ গঠিত হয়েছে দুটি নক্ষত্রের দ্বারা, একটা হচ্ছে আদিম সূর্য, একটা হচ্ছে অনুপ্রবেশকারী নক্ষত্র। অনুপ্রবেশকারী নক্ষত্রটির আয়তন ছিল বিশাল এবং আদিম সূর্য যেটা ছিল সেই আদিম সূর্যের আয়তন ছিল তুলনামূলকভাবে অনুপ্রবেশকারী নক্ষত্রের থেকে কম। এবার আদিম সূর্যের দিকে অনুপ্রবেশকারী নক্ষত্রটি অগ্রসর হতে শুরু করে দিল এবং অগ্রসর হওয়ার ফলে সেই আদিম সূর্যের দেহ থেকে একটা স্ফীতি ঘটলো। যে স্ফীতির ফলে যে পদার্থটি বাইরে বেরিয়ে এলো সেই জিনিসটাকে বিজ্ঞানী জেমস জিন্স বলছেন ফিলামেন্ট, এবং যেটা অনুপ্রবেশকারী নক্ষত্র ছিল সেটা কিন্তু সেখান থেকে প্রস্থান করে গেল। এবার দেখো যে ফিলামেন্টটা সৃষ্টি হলো সেই ফিলামেন্টটা কেমন দেখতে, সেই ফিলামেন্টের মধ্যভাগ ছিল মোটা এবং প্রান্তভাগ ছিল সরু। সূর্যের দেহ থেকে স্ফীতি ঘটার ফলে যে ফিলামেন্টটা সৃষ্টি হলো যার মধ্যভাগ ছিল মোটা এবং প্রান্তভাগ ছিল সরু, যেটাকে আমরা বলছি পটলের মতো আকৃতি বা মাকুর মতো আকৃতির, যার মধ্যভাগ মোটা এবং প্রান্তদেশ সরু। সূর্যের দেহ থেকে যে ফিলামেন্টটা বিচ্ছিন্ন হলো সেই ফিলামেন্টটা পরবর্তীকালে সংকোচনের ফলে এবং ঘনীভবনের ফলে ভেঙে যেতে শুরু করে দিল। এই ফিলামেন্টটা ভেঙে যেতে শুরু করে দিল এবং মনে করা হয় যে ফিলামেন্টের ভেঙে যাওয়া অংশ থেকে কিন্তু আমাদের এই সৌরজগতের গ্রহগুলোর সৃষ্টি হয়েছে। সৌরজগতের গ্রহগুলোর কিভাবে সৃষ্টি হয়েছে, যে ফিলামেন্টটা আমরা দেখতে পেলাম, ফিলামেন্টটা প্রথমে উত্তপ্ত অবস্থায় ছিল, ফিলামেন্টটা পরবর্তীকালে শীতল এবং সংকুচিত হয়, যার ফলে
ফিলামেন্টটা ভেঙে গিয়ে আমাদের এই সৌরজগতের 9টি গ্রহের উৎপত্তি হয়েছে। এবার দেখো একটা ইন্টারেস্টিং বিষয় যে ফিলামেন্টের আকৃতি ছিল মধ্যভাগ মোটা এবং প্রান্তভাগ সরু। হ্যাঁ, তো আমরা এখানে এটাও দেখতে পাবো যে আমাদের সৌরজগতের যে গ্রহগুলো আছে তার মধ্যভাগে আমরা দেখতে পাবো বড় গ্রহ, যেমন বৃহস্পতি শনি গ্রহের অবস্থান আমরা দেখতে পাবো মধ্যভাগে, এবং প্রান্তভাগ যেহেতু ছিল সূচলো বা তোমার সূক্ষ্ম, সেই রকম ভাবে ছোট গ্রহ যেগুলো ছিল যেমন বুধ শুক্র এগুলোর অবস্থান আমরা দেখতে পাবো শুরুতে। তাহলে ফিলামেন্টের আকৃতির নাই এই আমাদের এই গ্রহগুলোর সৃষ্টি হয়েছে, এটা আমরা জোয়ারি মতবাদে মনে করি। এবার জোয়ারি মতবাদে এটাও বলা হয় যে গ্রহগুলো সৃষ্টি হলো, সেই গ্রহগুলো থেকে কিন্তু উপগ্রহের সৃষ্টি হলো। গ্রহগুলো থেকে উপগ্রহের সৃষ্টি হলো কিভাবে? ফিলামেন্ট যেটা ছিল সেই ফিলামেন্টটা ভেঙে যাওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রহগুলোর সৃষ্টি হচ্ছে। সেগুলো থেকে কিছু পদার্থ সূর্যের আকর্ষণজনিত কারণে বাইরে বেরিয়ে যায় এবং সেখান থেকে কিন্তু উপগ্রহের সৃষ্টি হচ্ছে, এটা জোয়ারি মতবাদে বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা জোয়ারি মতবাদে কি দেখতে পেলাম? জোয়ারি মতবাদে দেখতে পেলাম আমরা পৃথিবীর সৃষ্টি হচ্ছে একটা অনুপ্রবেশকারী নক্ষত্র এবং একটা আদিম সূর্য থেকে। এই অনুপ্রবেশকারী নক্ষত্রটি আদিম সূর্যের দিকে অগ্রসর হতে শুরু করেছিল, যার ফলে এই আদিম সূর্যের দেহ থেকে একটা স্ফীতি ঘটে। স্ফীতি ঘটার ফলে সেখান থেকে একটা ফিলামেন্ট আকৃতির ন্যায় অবয়ব বেরিয়ে আসে। সেই পরবর্তীকালে সেই ফিলামেন্ট নামক অবয়বটি সংকোচন এবং ঘনীভবনের ফলে বিভিন্ন অংশে ভেঙে যায় এবং সেখান থেকে আমাদের এই গ্রহগুলোর সৃষ্টি হয়। এবং ফিলামেন্টের আকৃতি যেমন ছিল মধ্যভাগ মোটা বা মধ্যভাগটার আকৃতি ছিল গভীর, সেই জন্য আমরা দেখতে পাই আমাদের সৌরজগতের যেগুলো বড় গ্রহ যেমন বৃহস্পতি এবং শনি, সেই গ্রহগুলো মাঝখানে অবস্থান করছে এবং প্রান্তভাগ যেমন ছিল সূচালো, সেই কারণে আমরা দেখতে পাই যে প্রান্তভাগে বুধ শুক্রর মতো বা প্লুটোর মতো ছোট ছোট গ্রহগুলোর অবস্থান করছে। তো এটা ছিল বিজ্ঞানী জেমস জিন্সের দ্বারা প্রদত্ত জোয়ারি মতবাদ। এই মতবাদের গুরুত্ব কি? জেমস জিন্স যে জোয়ারি মতবাদটা দিলেন সেই মতবাদটির অবশ্যই বিশেষ গুরুত্ব রয়েছে। বিজ্ঞানী মহলে প্রথমে এই মতবাদটি বিশেষ ছাড়া ফেলে। এই মতবাদের গুরুত্বগুলো কি কি সেগুলো আমরা এক এক করে দেখব। এই মতবাদের গুরুত্ব বলা হচ্ছে যে গ্রহগুলির আকৃতির ক্ষেত্রে সঠিক ধারণা। জেমস জিন্স যে বলেন যে একটা ফিলামেন্ট নামক অবয়ব ছিল যার মধ্যভাগ ছিল গভীর এবং বা আয়তনে বড়, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সৌরজগতের গ্রহগুলো বৃহস্পতি এবং শনি গ্রহ সেটা মাঝখানে রয়েছে, অর্থাৎ মাঝখান থেকেই সৃষ্টি হয়েছে। আর প্রান্তভাগ ছিল সূক্ষ্ম বা সূচালো, সেই কারণে আমরা প্রান্তভাগে দেখতে পাবো বুধ এবং শুক্রের মতো ছোট ছোট গ্রহ। অর্থাৎ তিনি যে গ্রহের আকৃতির কথা বলেছেন জোয়ারি মতবাদে, সেটা কিন্তু এই তত্ত্বে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক। তারপরে কি হচ্ছে? উপগ্রহের সংখ্যা সম্পর্কিত সঠিক ধারণা। জোয়ারি মতবাদে বলা হয় যে গ্রহ থেকে কিন্তু উপগ্রহগুলো সৃষ্টি হয়েছে। তাই দেখো যে গ্রহগুলো ছোট সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শীতল হয়ে গেছে, যেমন বুধ শুক্র এই গ্রহগুলো খুব তাড়াতাড়ি শীতল হয়ে গেছে, সেই কারণে সেই গ্রহগুলো থেকে কোনো পদার্থ ছিটকে বাইরে বেরিয়ে যায়নি। অন্যদিকে বৃহস্পতি শনি এই গ্রহগুলো ছিল আয়তনে বড়, যার ফলে সেগুলো ঠান্ডা হতে বেশি সময় নেই, যার ফলে সেখান থেকে কিছু অংশ বাইরে বেরিয়ে আসে এবং সেখান থেকে উপগ্রহের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ তিনি যে উপগ্রহের ধারণা দিয়েছেন সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে সঠিক হয়, কেননা বুধ এবং শুক্র গ্রহের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোনো উপগ্রহ নেই। অন্যদিকে বৃহস্পতি এবং শনি গ্রহের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তাদের উপগ্রহের সংখ্যা বেশি পরিমাণে রয়েছে। এবার আমরা বিজ্ঞানী জেফরির দ্বারা সংশোধিত জোয়ারি মতবাদ নিয়ে আলোচনা করব। প্রথমে বিজ্ঞানী জেমস জিন্স 1919 খ্রিস্টাব্দে তার মতবাদটি দেন। পরবর্তীকালে 1929 খ্রিস্টাব্দে জোয়ারি মতবাদটির কিছু সংশোধন করেন বিজ্ঞানী হ্যারল্ড জেফরি। তিনি তার মতবাদটি কিভাবে প্রকাশ করলেন সেটা আমরা এই মতবাদে দেখব। তিনি বলেন যে আমাদের সৌরজগৎ গঠিত হয়েছে 3টি নক্ষত্রের দ্বারা। সে 3টি নক্ষত্র কি কি? একটা হচ্ছে আদিম সূর্য, একটা হচ্ছে সঙ্গী নক্ষত্র, আর একটা হচ্ছে অনুপ্রবেশকারী নক্ষত্র। তো অনুপ্রবেশকারী নক্ষত্রটির আয়তন ছিল বিশাল। এই অনুপ্রবেশকারী নক্ষত্রটি ধীরে ধীরে অগ্রসর হতে শুরু করলো এবং অগ্রসর হওয়ার ফলে এই সঙ্গী নক্ষত্রের সঙ্গে এই অনুপ্রবেশকারী নক্ষত্রের একটা সংঘর্ষ সৃষ্টি হলো। তিনি বলছেন যে সৌরজগৎ গঠিত হয়েছে 3টি নক্ষত্রের দ্বারা। একটা হচ্ছে আদিম সূর্য, এই অনুপ্রবেশকারী নক্ষত্রের সঙ্গে এই সঙ্গী নক্ষত্রের একটা সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষ সৃষ্টি হওয়ার ফলে সেই যে সঙ্গী নক্ষত্রটি ছিল সেই সঙ্গী নক্ষত্রটি বিভিন্ন খণ্ডে বা টুকরো টুকরো খণ্ডে বিভক্ত হয়ে যায় এবং অনুপ্রবেশকারী নক্ষত্রটি কিন্তু সেখান থেকে সংঘর্ষের পরে সেখান থেকে প্রস্থান করে। অনুপ্রবেশকারী নক্ষত্রের সংঘর্ষ হলো
সঙ্গী নক্ষত্রের সঙ্গে অনুপ্রবেশকারী নক্ষত্রের সংঘর্ষ হওয়ার ফলে সঙ্গী নক্ষত্রটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং অনুপ্রবেশকারী নক্ষত্রটি সেখান থেকে প্রস্থান করে। পরবর্তীকালে সেই সঙ্গী নক্ষত্রের কিছু অংশ যে আদিম সূর্য ছিল সেই আদিম সূর্যকে কেন্দ্র করে কিন্তু ঘুরতে শুরু করে এবং পরবর্তীকালে এই সঙ্গী নক্ষত্রের কিছু অংশ সূর্যকে কেন্দ্র করে ঘুরতে শুরু করে এবং সেগুলোই পরবর্তীকালে আমাদের এই গ্রহে পরিণত হয়। অর্থাৎ আমাদের যে সৌরজগৎ গঠিত হচ্ছে সেগুলো কিন্তু ওই সঙ্গী নক্ষত্রের অংশবিশেষ যেগুলো ছিল সেগুলোর দ্বারা কিন্তু আমাদের এই সৌরজগৎ গঠিত হচ্ছে। এটা বিজ্ঞানী স্যার হ্যারল্ড জেফ্রি জেমস জিন্সের জোয়ারি মতবাদের সংশোধন করে বলেন। জোয়ারি মতবাদটা বিজ্ঞানী মহলে প্রথমে বিশেষ সাড়া ফেলে, কিন্তু এর কিছু সমালোচনা ছিল। সেই সমালোচনাগুলো কি কি আমরা এক এক করে আলোচনা করব। জেমস জিন্সের প্রদত্ত জোয়ারি মতবাদের সমালোচনায় প্রথমে যে জিনিসটা বলা হয় সেটা হচ্ছে উপাদান। আমরা দেখতে পাই যে আমাদের যে পৃথিবী এবং অন্যান্য যে গ্রহগুলো রয়েছে সেগুলি মূলত সিলিকন, অ্যালুমিনিয়াম, নিকেল, ম্যাগনেসিয়াম ইত্যাদি ভারী ধাতুর সমন্বয়ে গঠিত। অন্যদিকে সূর্য মূলত হাইড্রোজেন এবং হিলিয়ামের সমন্বয়ে গঠিত। তাহলে সূর্য থেকে যদি পৃথিবীর সৃষ্টি হবে তাহলে ম্যাগনেসিয়াম, নিকেল, লোহা এরকম ভারী ধাতুগুলো পৃথিবীতে কিভাবে এলো? তার মানে সূর্য থেকে আমাদের এই গ্রহ সৃষ্টি হয়নি। অর্থাৎ উপাদানগুলো যেহেতু ম্যাচ করছে না তাই আমরা বলতে পারি যে সূর্য থেকে আমাদের এই পৃথিবীর সৃষ্টি হয়নি। অর্থাৎ যে বলা হচ্ছে সূর্য থেকে যে ফিলামেন্ট নামক অবয়বটি বেরিয়ে আসবে সেখান থেকে আমাদের গ্রহের সৃষ্টি হচ্ছে, কিন্তু এক্ষেত্রে উপাদানগুলো সম্পূর্ণ ভিন্ন হওয়ার কারণে আমরা বলতে পারি যে না, সূর্য থেকে আমাদের এই গ্রহগুলোর সৃষ্টি হয়নি। নেক্সট আমরা দেখি কি, নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে আকর্ষণ বল। জোয়ারি মতবাদে বলা হয় যে একটা অনুপ্রবেশকারী নক্ষত্র ছিল এবং একটা আদিম সূর্য ছিল এবং সেই অনুপ্রবেশকারী নক্ষত্রটি আদিম সূর্যের দিকে অগ্রসর হয়। কিন্তু আমাদের যে সৌরজগৎ সেই সৌরজগতের আয়তন বিশাল, তাহলে একটা অনুপ্রবেশকারী নক্ষত্রের পক্ষে আর একটা আদিম সূর্যের কাছে গিয়ে কিভাবে টান সৃষ্টি করবে সেটা কিন্তু বিজ্ঞানীরা বিভিন্নভাবে মেনে নিতে পারেননি। তারা বিভিন্নভাবে এই তত্ত্বটির সমালোচনা করেছেন এইভাবে যে আমাদের যে মহাকাশের আয়তন বিস্তৃত, সেই জন্য কোনো একটা নক্ষত্রের পক্ষে আর একটা নক্ষত্রের কাছে গিয়ে একটা আকর্ষণ বল সৃষ্টি করা সম্ভব নয়। তারপরে আমরা দেখি কি আছে, তারপরে বলছে গ্রহদের অবস্থানগত ত্রুটি। জোয়ারি মতবাদে বলা হয়েছে যে গ্রহগুলো তাদের নির্দিষ্ট আকৃতি অনুসারে অবস্থান করবে। প্রথমে থাকবে ছোট গ্রহ, তারপরে আস্তে আস্তে সেগুলো বড় হবে। যেমন বুধ, শুক্র এই গ্রহগুলো অবস্থান আমরা প্রথমে দেখতে পাচ্ছি, কিন্তু পৃথিবী এবং মঙ্গলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর আয়তন মঙ্গলের আয়তনের থেকে বড়, কিন্তু পৃথিবীর অবস্থান মঙ্গলের অবস্থানের থেকে আগে। তাহলে এই মতবাদ অনুসারে যদি পৃথিবীর সৃষ্টি হতো বা আমাদের এই জোয়ারি মতবাদ অনুসারে যদি আমাদের এই সৌরজগতের সৃষ্টি হতো তাহলে কিন্তু গ্রহগুলো নির্দিষ্ট ক্রমানুসারে অবস্থান করত। তাহলে মঙ্গলের অবস্থান কিন্তু আগে হতো পৃথিবীর থেকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর অবস্থান প্রথমে থাকছে, তারপরে থাকছে মঙ্গল। অর্থাৎ জোয়ারি মতবাদে যে গ্রহদের আকৃতির কথা বলা হয়েছে, অর্থাৎ তারা নির্দিষ্ট আকৃতি অনুসারে ক্রমান্বয়ে অবস্থান করবে, এটা কিন্তু এখানে হচ্ছে না। অর্থাৎ আমরা বলতে পারি যে জোয়ারি মতবাদে যেভাবে আমাদের এই সৌরজগৎ বা পৃথিবী সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে সঠিক নয়। তাহলে এটাই ছিল আমাদের জোয়ারি মতবাদ। পৃথিবী সৃষ্টির সর্বাধুনিক গ্রহণযোগ্য মতবাদটি হচ্ছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি বিভিন্ন বিজ্ঞানীগণ যেমন এডুইন হাবল, জর্জ উইলসন, অ্যালান গুথ, ফ্রেড হোয়েল প্রমুখ বিজ্ঞানীর একটা সম্মিলিত গবেষণার ফল হচ্ছে আমাদের এই বিগ ব্যাং থিওরি। তো বিগ ব্যাং থিওরি জিনিসটা কি সেটা আমরা নিয়ে আলোচনা করব। বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ। বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ বলতে কি বোঝাচ্ছে? বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ বলতে বোঝাচ্ছে সৃষ্টির শুরুতে অনুমান করা হয় যে আজ থেকে প্রায় 1370 কোটি বছর আগে, অনুমান করা হয় আজ থেকে প্রায় 1370 কোটি বছর আগে আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ড, সৌরজগৎ ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো ক্ষুদ্র একটা বিন্দুর মধ্যে সীমাবদ্ধ ছিল। এই বিন্দুটাকে বিজ্ঞানী আইনস্টাইন নাম দেন সিঙ্গুলারিটি। এই বিন্দুটার ঘনত্ব ছিল অত্যন্ত বেশি এবং এই বিন্দুটা একটা উত্তপ্ত অবস্থায় ছিল, অতি উত্তপ্ত অবস্থায় ছিল। পরবর্তীকালে একটা সময় এই বিন্দুর মধ্যে হঠাৎ করে একটা বিস্ফোরণ শুরু হয়, যাকে আমরা বলছি বিগ ব্যাং, অর্থাৎ মহাবিস্ফোরণ ঘটে, যার ফলে আমাদের যে সৌরজগৎ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, সৌরজগৎ, নীহারিকা, গ্যালাক্সি, আমরা যে সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছি সেই সমস্ত জিনিস এই যে ক্ষুদ্র বিন্দুর যে একটা প্রকাণ্ড বিস্ফোরণ হচ্ছে তার ফলে সৃষ্টি হচ্ছে। অর্থাৎ বিগ ব্যাং কি? বিগ ব্যাং থিওরিতে বলা হয় যে একটা অতি ক্ষুদ্র বিন্দুর বিস্ফোরণের ফলে কিন্তু আমাদের যে সৌরজগৎ সেটা সৃষ্টি হয়েছে, যে বিন্দুটার ঘনত্ব ছিল অত্যন্ত বেশি এবং অতি উত্তপ্ত।
অর্থাৎ এই একটা ক্ষুদ্র বিন্দুর প্রবল বিস্ফোরণের ফলে আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে বিগ ব্যাং থিওরির মূল কথা। মনে করো আমাদের হাতে একটা লাড্ডু আছে, এই লাড্ডুটাকে যদি আমি হাতের মধ্যে করি, লাড্ডুটাকে যদি আমি ভেঙে দিই, তাহলে লাড্ডুটাও বিভিন্ন অংশে ভাগ হয়ে যাবে, মানে ছোট বড় বিভিন্ন অংশে ভাগ হবে। তো আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে সেই রকমই একটা ছোট্ট বিন্দু ছিল, এই বিন্দুর একটা প্রকাণ্ড বিস্ফোরণের ফলে আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো, এটা হচ্ছে বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ। এই বিগ ব্যাং এর নামকরণ কে করেন? এই বিগ ব্যাং এর নামকরণ করেন ফ্রেড হোয়েল। তিনি 1949 খ্রিস্টাব্দে বিবিসির একটা আনুষ্ঠানিক সভাতে গিয়ে পৃথিবীর উৎপত্তি কিভাবে হলো সে সম্পর্কে বলতে গিয়ে বিগ ব্যাং শব্দটি প্রথম ব্যবহার করেন। এই বিগ ব্যাং শব্দটির অর্থ হচ্ছে, বিগ মানে আমরা জানি বড়, এবং ব্যাং মানে হচ্ছে তীব্র শব্দ, অর্থাৎ প্রচন্ড যে শব্দটা হচ্ছে সেটাকে বলছে বিগ ব্যাং। যে বিগ ব্যাং যে ঘটনাটা ঘটলো, সেই বিগ ব্যাং ঘটনার আগে কি ছিল সেটা আমরা এখানে জানবো। বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের আগে, বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের আগে কি ছিল সে সম্পর্কে কিন্তু বিজ্ঞানীরাও সঠিক ধারণা দিতে পারেন না। অনেকের মনে এ নিয়ে অনেক সন্দেহ রয়েছে যে বিগ ব্যাং ঘটনার আগে কি ছিল। অনেকে এটা নিয়ে সঠিকভাবে তথ্য দিতে পারেন না যে বিগ ব্যাং ঘটনার আগে কি ছিল। মনে করা হয় যে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের আগে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সময়ের কোনো উল্লেখ পাওয়া যায় না, এবং স্থান বা পরিসর এসবের কিছু অস্তিত্ব পাওয়া যায় না। অর্থাৎ বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের আগে স্থান বা পরিসর এবং সময় এই সমস্ত কিছুর আমরা উল্লেখ পাই না। এবার বলছে বিগ ব্যাং ঘটনার পরে কি ছিল, বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের পরে কি ঘটলো। বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের ফলে আমাদের যে মহাবিশ্ব আছে সেটা ধীরে ধীরে সম্প্রসারিত হতে থাকলো। বিগ ব্যাং ঘটনার 3 মিনিট পরে হাইড্রোজেন এবং হিলিয়ামের মতো পদার্থ সৃষ্টি হলো, এবং সেগুলো আশেপাশের আরো সমস্ত জিনিসকে একত্রিত করে সৃষ্টি হলো বিভিন্ন ধরনের নীহারিকা, গ্রহাণুপুঞ্জ, এই সমস্ত জিনিসের সৃষ্টি হলো। অর্থাৎ বিগ ব্যাং এর পরে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন এবং হিলিয়ামের সমন্বয় ঘটছে, আরো যে সমস্ত পদার্থ রয়েছে সেই সমস্ত পদার্থের সমাবেশের ফলে এই নীহারিকা, তারপরে তোমার বিভিন্ন নক্ষত্র, এই সমস্ত জিনিসের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ মহাবিস্ফোরণের পরে আমাদের যে মহাবিশ্ব সেটা ধীরে ধীরে সম্প্রসারণ হতে শুরু করে দিল। এবার আমরা দেখব প্রসারণশীল মহাবিশ্ব সম্পর্কে। অর্থাৎ আমাদের যে মহাবিশ্বটা ছিল প্রথমে সেটা একটা ক্ষুদ্র বিন্দুর মধ্যে সীমাবদ্ধ ছিল। এই বিস্ফোরণের ফলে আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ড সেটা ধীরে ধীরে প্রসারিত হতে শুরু করে দিল। যেমন দেখো এখানে গ্যালাক্সিগুলো পরস্পরের কাছে রয়েছে, কিন্তু এখানে তাদের মধ্যে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ প্রসারণশীল হচ্ছে। অর্থাৎ আমাদের যে মহাবিশ্ব সেটা প্রসারিত হচ্ছে। এখানে তোমরা দেখতে পাবে যে দেখো এখানে যেমন এই দুটো গ্যালাক্সির মধ্যে দূরত্ব কম ছিল, কিন্তু এখানে তাদের মধ্যে দূরত্বটা বৃদ্ধি পেল। অর্থাৎ আমাদের যে মহাবিশ্ব আছে সেটা প্রসারিত হতে শুরু করে দিল। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হাবল নীতি। বিজ্ঞানী এডুইন হাবল তার টেলিস্কোপ দিয়ে মহাকাশ পর্যবেক্ষণ করার সময় বলেন যে গ্যালাক্সিগুলো পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে না। একটা ধরো বেলুন আছে, বেলুনের যে দাগগুলো রয়েছে সেগুলো ধরো কাছাকাছি থাকছে, কিন্তু বেলুন ফোলালে কি হচ্ছে, এই দাগগুলো পরস্পরের থেকে একটা দূরত্ব সৃষ্টি করছে। বেলুন ফোলালে যেমন বেলুনের জিনিসগুলো পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক আমাদের মহাবিশ্বের ক্ষেত্রেও এরকম ঘটনাটি ঘটছে। অর্থাৎ আমাদের যে মহাবিশ্ব আছে সেটার সম্প্রসারিত হচ্ছে। সম্প্রসারণ হওয়ার ফলে যে গ্যালাক্সিগুলো পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে, তাই জন্য বলা হচ্ছে যে গ্যালাক্সিগুলো পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে না, আমাদের যে মহাবিশ্ব আছে সেই মহাবিশ্বের প্রসারণ ঘটছে, যার ফলে গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। এর থেকে কি প্রমাণিত হয়? এর থেকে প্রমাণিত হয় যে আমাদের যে গ্যালাক্সিগুলো পরস্পরের থেকে এখন দূরে সরে যাচ্ছে, একটা সময় সেই গ্যালাক্সিগুলো একটা নির্দিষ্ট অংশে কেন্দ্রভূত ছিল, যার ফলে সেগুলো আস্তে আস্তে প্রসারিত হচ্ছে। এটাই হচ্ছে বিজ্ঞানী এডুইন হাবল যে নিয়ম নীতি অনুসরণ করে এই তত্ত্বটি দেন সেটাকে বলছে হাবল নীতি। তো এটাই ছিল আমাদের বিগ ব্যাং থিওরি। এই থিওরিতে আমরা দেখলাম যে বিগ ব্যাং বা মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো, যেখানে একটা ছোট্ট ক্ষুদ্র বিন্দুর বিস্ফোরণের ফলে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো। তারপর আমরা দেখলাম যে বিগ ব্যাং এর নামকরণ কে করেন, বিগ ব্যাং এর নামকরণ করেন বিজ্ঞানী ফ্রেড হোয়েল। তারপর আমরা দেখলাম বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের আগে কি ছিল, বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের পরে কি ঘটলো। তারপর আমরা দেখলাম যে আমাদের যে মহাবিশ্ব সেটা প্রসারিত হচ্ছে। নেক্সট আমরা দেখলাম হাবল নীতি। তো এটাই ছিল আমাদের বিগ ব্যাং থিওরির মূল আলোচনা। তাহলে এটাই ছিল তোমাদের ক্লাস 11 এর যেটা দ্বিতীয় অধ্যায় রয়েছে, পৃথিবীর উৎপত্তি এবং ভূ অভ্যন্তর ভাগের
পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা। আজকে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম সেই সমস্ত বিষয়ের সমস্ত নোটসপত্র, এমসিকিউ টেস্ট তোমরা আমাদের এলিট অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে। তাই যারা যারা এখনো আমাদের এই এলিট অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করোনি, নিচের দেওয়া ডিসক্রিপশন বক্স থেকে তোমরা এলিট অ্যাপটিকে ডাউনলোড করো এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকো। এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য। নমস্কার, থ্যাংক ইউ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।